আমাকে এড করার জন্য কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমার ভিতরে একটা বিষয় বলতে চাচ্ছি, একটু সেটা হচ্ছে জোরে আপনার একটু জোরে যদি বলেন তাহলে হয়তো বা শোনা যাবে আর একটু বেটার। যে 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 অর্থনৈতিক যে ব্যবস্থাটা, সেটার ব্যাপারে আমি একটা প্রশ্ন করতে চাই। যে আপনি সুদ আই ভিত্তিক আই যে কান্ট ইভেন অর্থনৈতিক। আন্ডারস্ট্যান্ড ইউ। কেউ কি বুঝতে পারতেছেন যে উনি জীবন ভাই কি বলতেছে? উনি হ্যাঁ, অর্থ কিন্তু অর্থনৈতিক একটু জিজ্ঞেস করছেন। যে আচ্ছা জি, সুদ। থ্যাংক ইউ রাজবিহারী ভাইয়া। বাট জীবন ভাই, আপনি আরেকটু জোরে কথা বলার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, এখন শোনা যায়? হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমি যে বিষয়টা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আর হচ্ছে সুদবিহীন, মানে যেটা অর্থনৈতিক ব্যবস্থা, আসলে কোনটা বেশি সুবিধাজনক এবং কোনটা মানুষের জন্য মঙ্গল, মানে সবচেয়ে আহ মানে ভালো যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কোনটা? এটা প্রথম কি কথা হচ্ছে তথ্য? এটা। আচ্ছা আচ্ছা, জীবন ভাই, আমি জি, অ্যাকচুয়ালি কিউরিয়াস, সুদবিহীন অর্থ ব্যবস্থা কোথায় আছে? শুধু জীবন আপনি আছে, করবেন ধরেন ওটা একটু এটা একটা 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 না কোরআনে না, আছে, আবার রিয়ালিটিতে একটা ইসলাম ধর্মে। ভাই, রিয়ালিটিতে কোথায় আছে, মানে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কোন এক জায়গায় এটা সুদবিহীন সুদবিহীন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার একটা যেটা মানে কোরআনে আর একটা কি, ইয়ে যেটা চলতেছে, বলে একটা কান্ট্রি ইসলামিক। চলতেছে। আই গেট ইট, কোরআনে আছে, আমি বলছি রিয়ালিটিতে বাস্তবে কোথায় আছে, কোন একটা দেশে কোন একটা বাস্তবে আমি স্টেটে কোথায়। দেখি না। বাস্তবে আমি আসলে যতগুলো ব্যাংক আমি তদন্ত করছি, সব ব্যাংকে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সারা পৃথিবীতে। এমনকি মজার বিষয় ইসলামিক ব্যাংকগুলোতেও না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসলামী ব্যাংকও সুদ ইভেন আরো ভিত্তিক। বেশি, এবং হ্যাঁ অন্যান্য ব্যাংক থেকে সুদের পরিমাণটা একটু হলেও বেশি। আমি তো আমি একটু এখানে কথা বলবো, আপনাদের যদি একটু অবজেকশন না থাকে আর কি। আমি এটা নিয়ে একটু কথা বলতে ইচ্ছুক ছিলাম। যে আচ্ছা, এই যে অর্থনীতি, বর্তমানে যে অর্থনীতিকে যেই যে ধরেন প্রতিটা দেশে যে সেন্ট্রাল ব্যাংক গুলো আছে, সেই সেন্ট্রাল ব্যাংকের হচ্ছে যে প্রধান যে টুলস গুলা, সেই টুলস গুলার মধ্যে কোন জিনিসটা সবচাইতে বেশি ইফেক্টিভ বলে আপনি মনে করেন, যে একটা দেশের অর্থনীতিকে মানি সাপ্লাই, ধরেন মার্কেটে মানি সাপ্লাই বাড়াবে কিংবা মানি সাপ্লাই কমাবে, এইটা কন্ট্রোলের মেন উপাদানটা কি বলেন তো একটু। উম, তবে আমি যতটুকু বুঝতে পারি যে আপনার সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাটাই মানে এখন না না, আপনি সুদ ভিত্তিক অর্থনীতি না, আমি একটা খুব স্পেসিফিক প্রশ্ন করছিলাম যে একটা দেশের সরকার কিংবা গভর্নমেন্ট কিংবা একটা দেশের সেন্ট্রাল ব্যাংক যদি মনে করে যে আমি আহ, দেশের মানে আপনি তো মানি সাপ্লাইটা বুঝেন। ধরেন আপনার দেশে এখন হঠাৎ করে অনেক বেশি ধানের প্রোডাকশন হয়েছে, কিন্তু সেই ধান কেনার যদি টাকা জনগণের কাছে না থাকে, তখন কিন্তু ধানের দাম পড়ে যাবে, এবং ধানের দাম পড়ে গেলে যে তখন কিন্তু হচ্ছে আপনার কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। আবার যদি দেখেন যে যে মানুষের হাতে সামহাও টাকা অনেক বেশি বেড়ে গেছে, তখন আবার মার্কেট থেকে টাকা তুলে ফেলতে হবে। এখন আপনি তো যা চাঁদাবাজি করে টাকা তুলতে পারবেন না। এই যে মার্কেটে যে মানি সাপ্লাই কম বেশি যে করা হয়, এইটা কম বেশি করার যে মেইন টুল সেটা কি আমাকে যদি একটু বলতেন। আপনার মনে হয় ধারণা নাই, সেইটাই হচ্ছে না, ওই ক্যাশ বিষয়ে রেট। ধারণা নেই। এইটাই হচ্ছে ক্যাশ রেট। আপনার যে কোনো সেন্ট্রাল ব্যাংক যখন অন্য কোনো ব্যাংকে যেই সুদের হারে ইন্টারেস্ট রেটে টাকা লেন্ড করে, সেটাকে বলে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেট। এনিহাউ, আপনাকে আমি একটা রিয়েল উদাহরণ দিই। আগামী মাসে ফেডারেল ওপেন মার্কেট কমিটি যেটা আছে, এফওএমসি ইউএসএ, তারা মোস্ট প্রবাবলি ইন্টারেস্ট রেট 0.25% কমাবে। 0.25% যেদিন কমাবে, সেদিন যদি আপনি মার্কেটের দিকে তাকান, সেদিন গোল্ডের প্রাইস এক খেলাতে $100 উপরে যাবে, এবং অন্যান্য কারেন্সির এগেনস্টে ইউএসডি দুর্বল হয়ে যাবে। এটার কারণ হচ্ছে যে যখনই আমেরিকার সেন্ট্রাল ব্যাংক বলবে যে আমার ইন্টারেস্ট রেট আমি 4.5% থেকে কমায় 4.25% করছি, তখন দেখেন আপনার $1 বিলিয়ন সেন্ট্রাল ব্যাংকে আছে। আপনি সাডেনলি দেখলাম যে আপনি এই বছর আপনার ইন্টারেস্ট পেতেন $1, 100 পেতেন 4.5 টাকা, এখন পাবেন $4.25। তখনই আপনি দৌড় মারে ব্যাংকের থেকে টাকাটা তুলে অন্য যে দেশের যেই ব্যাংক আছে, যেই ব্যাংকে 5% দিচ্ছে, 5.5% দিচ্ছে, আপনি সেই ব্যাংকে যায় টাকাটা জমা দিবেন। তখন কি হবে? ইউএস মার্কেট থেকে টাকাটা সরে অন্য মার্কেটে চলে যাবে। আবার সেম অপোজিটটা হয়, যদি ইউএস আবার যদি ইন্টারেস্ট রেট বাড়ায়, তখন অন্যান্য দেশ দেখবে কিংবা যে কেউ ইনভেস্টর দেখবে যে আমি যখন ইউএস এর ব্যাংকে টাকা রাখতেছি, তখন হচ্ছে আমি 4.5 পাচ্ছি এই দেশে, আমি ওখানে পাচ্ছি 5%, তখন আমার টাকার ডেস্টিনেশন হবে এটা। সুদ মুক্ত অর্থনীতি করা সম্ভব না বর্তমান পৃথিবীতে, যে কমপ্লেক্স অর্থনৈতিক এখানে প্রতিটা দেশের ইন্টারেস্ট রেট আরেকটা দেশকে এফেক্ট করে।
এবং বাংলাদেশ বলেন, যে কোনো দেশে বলেন, বাংলাদেশে এখন সরকারি রেট হচ্ছে অ্যারাউন্ড 4%। মানে এটা কিন্তু জনগণের জন্য না, এটা হচ্ছে ধরেন বাংলাদেশ ব্যাংক যখন ধরেন ইউসিবি ব্যাংকে লোন দিচ্ছে, সোনালী ব্যাংকে লোন দিচ্ছে, কারণ সোনালী ব্যাংক যখন আপনাকে 100 কোটি টাকা লোন দিচ্ছে, সেই টাকাটা সোনালী ব্যাংকের কাছে নাই। সোনালী ব্যাংক তখন নিয়ে আসে ডিপোজিটের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে সে 4% নিয়ে আপনার কাছে 9%, 10% দিচ্ছে। তো কোনোভাবেই সুদমুক্ত অর্থনীতি করার কথা চিন্তা করাও ননসেন্স, এটা সম্ভব না। এবং অর্থনীতির এখন মেন যে চালিকা শক্তি, একটা দেশের অর্থনীতি বাড়বে না কমবে, এটা জাস্ট সেন্ট্রাল ব্যাংকের একটা সুদের ইন্টারেস্ট রেটের উপরে নির্ভর করে। আজকে যদি বাংলাদেশ ব্যাংক ঘোষণা করে দেয় যে ব্যাংকে থেকে লোন নিলে ইন্টারেস্ট রেট হবে 2%, জনগণ ব্যাংকের কাছ থেকে এত পরিমাণ লোন নিবে যে মাত্র 2% এক বছরে, তখনই জনগণ সমানে ব্যাংকের থেকে টাকা নিবে। যখনই ব্যাংকের থেকে টাকা নিবে, দেশের মধ্যে ব্যাপক এমপ্লয়মেন্ট তৈরি হবে, ব্যাপক পরিমাণে মানি সাপ্লাই হবে, মানুষজন ইচ্ছা মতো কেনাকাটা করবে, এভাবে টাকাগুলো সার্কুলেট হতে থাকবে। আর যখনই দেখবে যে ইন্টারেস্ট রেট বাড়ায় 10% করছে, তখন দেখবে কি, আরে আমার টাকা তো আমি মাল আলমারিতে ফেলে রাখছি, আলমারিতে ফেলে না রেখে আমি এটা ব্যাংকে রাখি, ব্যাংকে রাখলে আমি 100 টাকায় 10 টাকা পাচ্ছি এক বছর পরে। তো এই তখন সবাই যখন ব্যাংকে টাকা রাখবে, তখন জনগণের কাছে টাকা কমে যাবে, তখন হচ্ছে আবার জিনিসপত্রের দাম কমে যাবে, এমপ্লয়মেন্ট শ্রিঙ্ক হবে, সেখানে হচ্ছে যে কর্মসংস্থান কমবে, কিন্তু জিনিসপত্রের দাম কমবে। এই জন্য ইন্টারেস্ট রেটে ব্যালেন্স রাখা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি বুঝি না যারা বলে যে ইন্টারেস্ট রেট ছাড়া অর্থনীতি আমরা করবো, তারা কি মিন করে, এটা কিভাবে সম্ভব সেটাও আমি বুঝি না। আচ্ছা, আমি অনেক আমি অনেক এখন মানে কিছু ইসলামিক দল তারা বলতেছে মানে যে আমরা ইসলামিক শাসন কায়েম করবো বাংলাদেশে, আমরা সুদবিহীন আমরা অর্থনৈতিক ব্যবস্থা চালু করবো, তাহলে দেশ উন্নত হবে, এই হবে সেই হবে, মানে এরকম অনেক কথাই বলে, কিন্তু আসলে কি তারা এটা সম্ভব? জীবন ভাই এক সেকেন্ড। ইন্দ্রাণী ভাই, আপনি হচ্ছে মানে একটু দূরে গিয়ে প্রশ্নটার উত্তর দিচ্ছেন। উনার কোশ্চেনটা একটু মৌলিক বিষয় ছিল, আপনি মনিটারি পলিসি, ইন্টারন্যাশনাল ট্রেড, এরপর মানি সাপ্লাই এটসেট্রাতে চলে গেছেন। আমি একটু পিছন থেকে কোশ্চেনটা অ্যান্সার করি। আপনার প্রশ্নটা ছিল যে একটা ইন্টারেস্ট ফ্রি আর ইন্টারেস্ট যুক্ত ইকোনমি, এই দুটার মধ্যে কোনটা আই গেস বেটার। তো আমি যদি বাস্তবে থেকে এই প্রশ্নটার উত্তর দিই, তাহলে এটার উত্তর হবে যে আমার কাছে কম্পেয়ার করার মতো ডেটা নাই। যারা দাবি করে যে তাদের ইকোনমি ইন্টারেস্ট ফ্রি, আপনি দেখবেন যে ওদের একটা সেন্ট্রাল ব্যাংক আছে, ওদের মনিটারি পলিসি আছে, ওরা মানি সাপ্লাই ডিকটেট করে, এন্ড ওরা এই সুদকে বলে মুনাফা। ঠিক আছে, এটা একটা স্লাইড অফ হ্যান্ড যে আপনি একটা জিনিসকে হারাম ঘোষণা করে ওটা জাস্ট নাম চেঞ্জ করে ইউজ করতেছেন, এন্ড আপনি ভান করতেছেন যে ওই জিনিসটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট একটা জিনিস। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি অর্থনীতি পড়া শুরু করেন একদম মাইক্রো ইকোনমিক্স এর শুরু ক্লাসে, মানকিওর বই থেকে পড়ানো হলো, আপনার অর্থনীতির প্রথম 10টা মূলনীতি পড়ানো হবে। তো মূলনীতিগুলোর মধ্যে একটা হচ্ছে মানুষ হচ্ছে প্রণোদনার প্রতি রেসপন্ড করে। তো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে যে কোনো একটা এক্সচেঞ্জ, যে কোনো একটা বিনিময় আপনার সাথে আমার হচ্ছে, এখানে আমার একজন রেশনাল এজেন্ট হিসেবে, রেশনাল এজেন্টের কাজ হচ্ছে উপযোগ বা ইউটিলিটি ম্যাক্সিমাইজ করা। ঠিক আছে, তো আমি আপনাকে জিজ্ঞেস করবো যে এই বিনিময়টা থেকে আমি কি পাচ্ছি। এখন ইন্টারেস্টের পারপাস কি? ইন্টারেস্ট হচ্ছে, সুদ হচ্ছে যে আপনাকে টাকা ধার দিচ্ছে। যে কোনো একটা মডার্ন ইকোনমিতে আপনি যদি সিপিআই দেখেন, কোথাও এটা ফ্ল্যাট না, খুবই রেয়ার ইনস্টেন্সে রিভার্স হয়। আমার টাকার ভ্যালু, অর্থাৎ আমি প্রতি বছর কি পরিমাণ দ্রব্য এটা দিয়ে কিনতে পারতেছি, এটা কমতেছে। তো আমি যদি আপনাকে 1 বছর মেয়াদি একটা ঋণ দেই, এবং 1 বছর পর আপনি এক্স্যাক্টলি সেই পরিমাণ টাকা আমাকে ফেরত দেন, তাহলে আমার একটা লস হচ্ছে। এই লসের এগেনস্টে হচ্ছে আপনার ইন্টারেস্ট, যাতে এই বিনিময়টা থেকে আমি আমার প্রাপ্যটা পাই। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এখান থেকে আমার কিছু পাইতে হবে কেন, এই ইনসেন্টিভটা আমার দরকার কেন, আমি তো সেলফলেসলি আমার টাকাটা দিয়ে দিতে পারি। ওই ক্ষেত্রে এটা ঋণ থাকবে না, সেটা হয়ে যাবে অনুদান। এরপরে হচ্ছে বাকি জিনিসগুলো আসে, যে সেন্ট্রাল ব্যাংকিং মানে মনিটারি পলিসি, ইন্টারেস্ট রেট কেমনে সেট করে, যে কোনো একটা কমোডিটি বা সিকিউরিটির প্রাইস আপনার ডিটারমিন হয় কেমনে, ওগুলা অনেক একটু জটিল আলোচনা। ওগুলা আই ডোন্ট থিঙ্ক এই প্রশ্নটার জন্য এখানে যাওয়ার দরকার আছে। কিন্তু আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে ইন্টারেস্টের পারপাস হচ্ছে যে কোনো একটা বিনিময় থেকে আমি কি পাচ্ছি, মানে যে আপনাকে ঋণটা দিচ্ছে তার সেলফ ইন্টারেস্ট সেখানে কিভাবে সার্ভ হচ্ছে, এটা সিকিউর করার একটা ওয়ে। আর দ্বিতীয় প্রশ্নটার উত্তর হচ্ছে আমি অ্যাকচুয়ালি জানি না ইন্টারেস্ট ফ্রি ইকোনমি পৃথিবীতে কোথায় আছে, সো এই কম্প্যারিজনটাও করা যাচ্ছে না। যারা দাবি করে যে আসে, তারা জাস্ট শব্দগুলা চেঞ্জ করে ভান করে যে ওরা ডিফারেন্ট কিছু একটা করতেছে, এই আর কি। হ্যাঁ, বায়োলজিক্যাল ভাই, আমি আপনার ইসলামী সাথে কিন্তু একমত। জীবন ভাই, ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে জীবন কিন্তু ভাই, আপনার এক জীবন টাকা ভাই, সুদ। জি, একটু ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু বায়োলজিক্যাল ভাইয়ের সাথে একমত, কিন্তু আপনি যখন ইন্টারেস্ট, মানে ওনার প্রশ্নটা ছিল যে ইন্টারেস্ট ফ্রি ইকোনমি করবে, এখন যদি একটা ব্যক্তি নিজে ইন্টারেস্ট ফ্রি থাকেও, কিন্তু একটা অর্থনৈতিক যদি ইন্টারেস্ট ফ্রি যদি করতে না পারি, তাহলে তো ইন্টারেস্ট ফ্রি ইকোনমি হচ্ছে না। সেজন্যই ওগুলা বলা যে যারা বলতেছে যে আমরা ইন্টারেস্ট ফ্রি ইকোনমি করব,
কিন্তু সেখানে যদি তারা এই জিনিসগুলোর সলিউশন না দেয় যে মনিটারি পলিসি কি হবে, ফিসক্যাল পলিসি কি হবে, আমরা কি করে এক্সচেঞ্জ রেট ধার্য করব, এইসব যদি তারা সলিউশন না দিতে পারে, তাহলে হাউ এটা ইন্টারেস্ট ফ্রি হলো। আসলে এটা একটু বেশি বড় পর্যায়ে ছিল। তো আমি ওইভাবে ওই জন্য বলছি যে অর্থনীতি কোনো সময় ইন্টারেস্ট হয়তো বা সম্ভব হবে না। আর আরেকটা জিনিস, এটা বায়োলজিক্যাল ভাই যেটা বললো সেটার আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে যে ইনফ্লেশন ট্যাক্স। মানে আপনার কাছে কমোডিটি হোল্ড না করে আপনি যখন ক্যাশ হোল্ড করেন, সেই সময় কিন্তু আপনার ক্যাশের পার্চেসিং পাওয়ারটা কমে যায়। যেমন আপনি যদি আজ থেকে 1 বছর আগে গোল্ড ধরে রাখতেন, আর ওই সমপরিমাণ গোল্ডের টাকা যদি ধরে রাখেন, এখন দেখবেন যে সেই টাকার দাম কমে গেছে, কিন্তু গোল্ডের কিন্তু পার্চেসিং পাওয়ারটা বাড়ছে। তো এই ইনফ্লেশন ট্যাক্স, এইসব হাবিজাবি মেলা কিছু আছে যেই জিনিসগুলো আসলে ইন্টারেস্ট রেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর আপনি আর বায়োলজিক্যাল ভাই যেটা বলছে যে অবশ্যই মানুষ ইনসেন্টিভের প্রতি করে, মানুষ ইনসেন্টিভের প্রতি হচ্ছে রেসপন্স করে। তো আপনাকে যদি ফ্রেন্ড বলে যে তুই আমারে 100 টাকা ধার দে, তুই 100 টাকা দে, কিন্তু আপনার যখন 1 কোটি টাকার কথা আসতেছে, আপনি 1 কোটি টাকা রিস্ক নিবেন না যদি আপনার চান্স থাকে ওই লোক ব্যবসা করে লস খেয়ে আপনাকে আর ওই টাকাটা ফেরত দিতে পারবে না। সেরকম জায়গাতে আপনি এরকম ঝামেলার মধ্যে যাবেনই না। তো এটাই আর এটা কি। কেউই যাবে না, এটা কেউই যাবে না। আচ্ছা, এটা ইন্দ্রানী কেউই ভাই, যাবে না। জীবন ভাই বলার আগে আমি জাস্ট মানে খুব সংক্ষেপে অ্যাড্রেস করি এই টপিক গুলো। আসলে মানে আমার ফেভারিট টপিকের মধ্যে ইনফ্লেশন ট্যাক্সের এগেইনস্টে গার্ড করার জন্য আপনার ওইসব অ্যাসেট লাগবে যেগুলো হচ্ছে ইনফ্লেশনের সাথে অ্যাপ্রিসিয়েট করে, সংক্ষেপে বলতে গেলে, যদিও কাইন্ড অফ জটিল আলোচনা এটা। তারপর হচ্ছে যে আপনার এক্সচেঞ্জ রেট কারা ধার্য করবে, এটা তো একটা ফ্রি মার্কেট মানে অল্টারনেটিভ আছে আদার দ্যান দ্য ইসলামিক মডেল। মানে বর্তমান পৃথিবী হচ্ছে আপনার সর্ট অফ কেইনজিয়ান যে ইয়েটা আছে, এটা একেবারে ওতপ্রোতভাবে আমাদের ইয়েতে ঢুকে কিন্তু গেছে। আপনি যদি ইন্টারেস্ট রেটে, যদি এক্সচেঞ্জ রেটের সাথে যদি অ্যাডজাস্ট করতে চান, আপনি ইন্টারেস্ট রেট বাড়ালে আপনার কারেন্সি শক্তিশালী হয়ে যাবে। আপনি যদি দেখেন যে আপনার কারেন্সি শক্তিশালী হয়নি, তখন আপনি ইন্টারেস্ট রেট আবার বাড়াবেন, আবার শক্তিশালী হয়ে যাবে। মানে এটা মানে কারেন্সির ডিভ্যালুয়েট এবং মানে করার একটা মেজর টুল কিন্তু ইন্টারেস্ট রেট। আপনি দেখছেন না যে সেদিন ওই যে সুইস ফ্র্যাঙ্ক সাডেনলি জাস্ট 0.5% কমাইছে, 1.75 থেকে 1.5 করছে। সেটার পরে কিন্তু প্রতি ডলারের এগেইনস্টে সুইস ফ্র্যাঙ্ক প্রায় $12 মার্কেট ভ্যালু লস করছে প্রতি $1000 এগেইনস্টে। তো এইটা হচ্ছে করে। এটা আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু মনে করেন মানে আমি সর্ট অফ মেটা আইডিয়াটা সম্পর্কে কথা বলতেছিলাম। এখন আপনার ফরেক্স পোর্টফোলিওতে যদি মানে সে আপনি প্রফিট করতে চান, তাহলে হ্যাঁ আপনার এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। বাট মানুষের মধ্যে প্রচলিত একটা মিসনোমার হচ্ছে কারেন্সি স্ট্রং হওয়া মানে ইন্ট্রিনসিকলি ভালো একটা জিনিস। না, আমি কখনোই কথা বলিনি, কিন্তু এটা আপনি বলছেন, স্ট্রং করা লাগতে পারে, কারেন্সি স্ট্রং করা লাগতে পারে। আপনি বলছেন এটা বলি নাই, আমি বলতেছি যে মানুষের ধারণা এটা, যে এটা শুনে মনে হয় যে আমাদের কারেন্সিটা স্ট্রং হলেই হয়তো বেটার। প্রত্যেকটা ইকোনমিক ডিসিশন এর একটা ট্রেড অফ আছে। আপনি একটা জিনিস যদি অপটিমাইজ করতে যান বা ইনক্রিজ করতে যান, অন্য কিছু জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। ইকোনমিক্স এর প্রথম 10টা প্রিন্সিপালের মধ্যে এটাও একটা। এই জন্যই জীবন ভাইকে আমি মানে ওইখান থেকে আসলে আমার ইয়েটা শুরু করছি। ঠিক আছে, ভালো, আপনার সাথে আমার মেজর কোনো নাই, কোনো কন্ট্রাডিকশন নাই। থ্যাংক ইউ। হ্যাঁ জীবন ভাই, আপনার কথা বলেন, বায়োলজিক্যাল ভাই কথা বলেন। তাহলে যারা এই ধরনের চিন্তাধারা নিয়ে আসছে যে আমরা ইসলামিক শাসন কায়েম করে আমরা সুদবিহীন রাষ্ট্র ব্যবস্থা চালু করবো, এটা তো আদৌ মনে হয় না যে এটা সম্ভব হবে। বায়োলজিক্যাল ভাই খুবই ভালোভাবে বলে দিয়েছে, জাস্ট নামটা চেঞ্জ করছে। লাইক আপনাকে আমি হলো কলা না খাওয়ায় ব্যানানা খাওয়াচ্ছি। তাহলে তো মুমিন তো সব জাহান্নামে যাবে। অবশ্যই জাহান্নামে যাবে, এবং তারা এই হাদিসের আলোকে তারা তার মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ পাচ্ছে। সবাই তো তাহলে দেখা যায় জিনায় লিপ্ত। একদম। মানে সরি, এই ব্যাপারে প্রবাবলি আপনারা আমার থেকে ভালো জানেন। তবে আমার ধারণা যেটা, এটা হচ্ছে যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাটা যে যুগে আসছে এবং তাদের তখনকার যে কনভেনশন ছিল যে একটা এক্সপ্যানশনিস্ট আইডিওলজি, ওরা হচ্ছে নতুন নতুন এরিয়া কনকার করে তাদেরকে অ্যাসিমিলেট করে তাদের মানে অর্থ নিচ্ছে। এই ক্ষেত্রে আপনার যদি খুবই সেটি একটা ইকোনমিক ব্যবস্থা থাকে, আপনি ওইটার মানে ইয়েটা টের পাবেন না, ওইটার যে মানে ডেট্রিমেন্টাল যে এফেক্ট গুলো, এটা টের পাবেন না। আই থিঙ্ক ওই কারণে মানে তাদের মধ্যে তখন এই যে ইকোনমিক সিস্টেমের আইডিয়াটাই তো তাদের ছিল না, এবং তারা এই পেইন গুলা ফিল করে নাই, কারণ ওই একটা স্মল উইন্ডো অফ টাইমের মধ্যে তারা অনেক যুদ্ধ জিতছে, টেরিটরি কনকার করছে, তাদের অর্থ করছে, যার কারণে এটা যদি তারা বলে যে এই মানে তাদের তখনকার অর্থনৈতিক সমৃদ্ধতা যদি তা থেকে থাকে, এটা হচ্ছে একটা সুদবিহীন অর্থনীতির কারণে, আমার মনে হয় যে এটা একটা খুবই ফালতু আর্গুমেন্ট হবে। এটা হচ্ছে আপনার তখনকার ওই সময় তারা ডমিনেন্ট ছিল, তারা টেরিটরি কনকার করছে, এজন্য তাদের আর কি। বায়োলজিক্যাল ভাই, আপনি যদি দেখেন যে ইসলামিক মানে যেই
সোসাইটি যেগুলা ছিল, যেই যুগে তারা স্বর্ণযুগ বলতেছে, সেই যুগের রাজাদের কিন্তু মেন ইনকাম সোর্স কিন্তু বিজনেস ছিল না, সেই যুগের মানি লেন্ডিং ছিল না, সেই যুগের মেন ইনকাম সোর্স ছিল জিহাদ এবং জিজিয়া কর, সেই রকম সোর্স। সেই রকম জায়গাতে কিন্তু আসলে ইন্টারেস্ট রেট খুব একটা ফ্যাক্টর না। কিন্তু যখন সোসাইটি ডেভেলপ হয়েছে, যেখানে বিজনেস ডেভেলপ করছে এবং সরকার এসব যুদ্ধ হামলা থেকে বের হয়ে এসে বিজনেসের পর থেকে ট্যাক্স এবং বিভিন্ন দেশের সাথে ট্যাক্স এবং ফিয়াট মানির যখন ধারণা চলে আসছে, তখন কিন্তু ভাই এই যে সুদ ভিত্তিক অর্থনৈতিক ধারণা পুরা ননসেন্স। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলি, ইসলামে কিন্তু ইসলামের যে ওই যে সুদের যে ডেফিনেশন, সেই সুদের ডেফিনেশনটা আপনাকে আমি আরেকটু বলে দেই সেটা কেমন। সুদের ডেফিনেশন কিন্তু অর্থের টার্মসে দেয়া হয়নি, সেখানে হচ্ছে যে সমজাতীয় পণ্যের ক্ষেত্রে কোয়ালিটি যাই হোক, পরিমাণ সমান হতে হবে। এটাকে যদি আমি একটু ভেঙে চুরে বলি যে এটা দ্বারা কি বোঝায়, ধরেন যদি এভাবে না বলতো তাহলে এটা হওয়া এমন চান্স ছিল যে আপনি ভালো কোয়ালিটির কয়েন ওজন করে দিবেন, পরে খারাপ কোয়ালিটির কয়েন বেশি করে ওদের থেকে নিবেন পরবর্তীতে 6 মাস পরে। হ্যাঁ, কিন্তু এই সুযোগটা এই ডেফিনেশন থেকে পাওয়া যাবে না। নবী বেঁচে থাকতে একটা ঘটনা ঘটছিল যে এক লোকের কাছে 1 কেজি ধরেন ভালো খেজুর ছিল, এবং সেই লোকজন বাজারে বিক্রি করতে যায়, সে সেটা বিক্রি করে চলে আসতেছে। নবী বলছে, তোমাকে আমি দেখলাম তুমি খেজুরি নিয়ে গেলে, বিক্রি করে আবার খেজুরি কিনে নিয়ে আসতেছে, আমি ব্যাপারটা বুঝলাম না। তখন ওই লোক বলতেছে কি, হুজুর আমি তো বাজারে গিয়েছিলাম, সেখানে আমি যাই আমার এই ভালো খেজুরটা 1 কেজি দিছি, কিন্তু এক লোক দেখি একটু রিলেটিভলি খারাপ খেজুর বেচতেছে, সেই খারাপ খেজুরের থেকে আমি ওর 2 কেজি খেজুরটা নিছি আর 1 কেজি ওকে দিয়েছি। তখন ওই মহানবী বলছে যে না না, তুমি খেজুরটা দিয়ে ফেরত দাও, এটা সুদ হবে। তো ইসলামের সুদের ডেফিনেশন খুবই মারাত্মক, এবং আসলে এটা বর্তমান লাইফে ইমপ্লিমেন্ট করা অসম্ভব। এবং সুদ যে শুধু ব্যাংকেই আছে তা না, সুদ আছে বিদ্যুৎ বিলে, যদি আপনি সারচার্জ দেখেন 1 মাস দেরি করেন সেখানে সুদ আছে। তারপরে যে বিকাশে যখন আপনি টাকা লেনদেন করতেছেন, আপনি দিচ্ছেন একরকম, টাকা পাচ্ছেন আর একরকম, লাইক 1020 টাকা বললে আপনি 1000 টাকা পরে পাচ্ছেন। এগুলো আসলে ওই ডেফিনেশনের মধ্যে সবই পড়ে যায়, বুঝছেন? আচ্ছা, আপনি এক সেকেন্ড, আমি পরে ভুলে যেতে পারি এটা। আমার ইসের জন্য, আমার সুবিধার জন্য এটা যদি একটু শেয়ার করতে, আমি অ্যাকচুয়ালি এটা জানতাম না। এইটা যদি সুদের ডেফিনেশন হয়, তাহলে মানে একটা সুদবিহীন ইকোনমি গঠন করা টেকনিক্যালি ইম্পসিবল। এটা এত ব্রড হয়ে যায় যে আপনার মানে কিছুই করতে পারবেন না, কোনো বিনিময় আপনি করতে পারবেন না। কোনো কিছু করা যাবে না, এটা খুবই হার্ড। এবং এই জন্য এখনকার হুজুরেরা এই ডেফিনেশনটা দেয় না, কিন্তু অ্যাকচুয়াল সুদের ডেফিনেশন এটাই যে সমজাতীয় পণ্যের ক্ষেত্রে কোয়ালিটি যাই হোক, পরিমাণ সমান হতে হবে। এটা হচ্ছে সুদের ডেফিনেশন। এর বাইরে কম হলে বেশি হলে সুদ দিছে অথবা সুদ নিছে, বুঝছেন? হ্যাঁ জীবন ভাই, আমার সবচেয়ে মজার বিষয় হলো আমি বাস্তব প্র্যাকটিক্যাল বিষয়টা আমি প্রয়োগ করে দেখছি। আমি অনেকের বলছি যে আপনি আমাকে টাকা দেন, ঠিক আছে, আমার ব্যবসায় যা লাভ হবে তার 50% আমি দিয়ে দেবো। হ্যাঁ, লাভ লসটা আপনাকে মেনে নিতে হবে। আমাকে ডাইরেক্টলি নাই করে দিছে, বুঝছেন? যাদের কাছে বলছি তারা এটা না করে দিছে, ঠিক আছে, মানে কেউ এতে রাজি না, যে এটা তোমার এটা লাভ হবে না লস হবে এটা তো আমি জানি না, তাহলে তোমার কেমন এই টাকা দেবো এসে, ঠিক আছে। কিন্তু যখনই বলছি যে আপনাকে 2% দেবো, তখন সবাই রাজি, বা 50 কি বলে 5% বা 10%, হ্যাঁ, তখন সবাই রাজি। এটা তো ইন্দ্রাণী ভাই এক সেকেন্ড, এই জিনিসটা আমি একটু সংক্ষেপে অ্যাড্রেস করি। আপনার সাথে যারা মানে আপনি যে ইনভেস্টরদের সাথে কথা বলছেন, তারা মানে কাইন্ড অফ স্টুপিড একটা কথা বলছে, বাট এটা একটা হিউম্যান টেন্ডেন্সি। আপনি যদি কোনো একটা বিজনেসে ইনভেস্ট করেন, ওইটার একটা ROI আপনি পাচ্ছেন কিনা, মিনিং ওই বিজনেসটা কি প্রফিটেবল কিনা, যখন আপনি একটা স্টক কেনেন ফর ইনস্টেন্স, আর আপনি ব্যক্তিগতভাবে যদি কাউকে টাকা দেন, কোন একটা পার্টনারশিপ করেন, ওইখানে রিস্কটাও আপনার। প্রফিট হলে আপনি ওটার ডিভিডেন্ড পাবেন, আর লস হলে আপনার টাকাটাও গেছে। কিন্তু আপনি যদি কাউকে লোন দেন, ওইটা সে আপনাকে ফেরত দিতে বাধ্য ইন্টারেস্ট সহ। এই কারণে রিস্ক অ্যাভার্সনেস এর কারণে, মানে ক্ষতি অ্যাভয়েড করার কারণে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নেয়। এটার সাথে আসলে অর্থনৈতিক ব্যবস্থা বা ইসলামের কোনো সম্পর্ক নাই। তবে ইন্দ্রাণী ভাই, আপনাকে কুইক একটা ধন্যবাদ দিতে চাই। আমি আসলে মডার্ন কনটেক্সটে জিনিসটা নিয়ে চিন্তা করতেছিলাম, আমার মাথায় এটাই ছিল না যে আপনার মানে আদিকালে তো ওই সময় অনেক বার্টার ইকোনমি ছিল, তারপর এই যে রেশনিং মেকানিজম আমরা ফিয়াট মানি যে ইউজ করি, এই ইসের মধ্যে তো আসলে ওই সুদের ডেফিনেশনটা আসে নাই। সো মানে এটা রিজনেবল যে ওই টাইমে তো সুদের এই ডেফিনেশনটা থাকবে না, এবং আপনি যেটা বললেন এটা আসলে যে কোনো অর্থনৈতিক বিনিময়কে একদম ধ্বংস করে দেয়। এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ বায়োলজিক্যাল ভাই। আর আমি আপনাকে বলি যে এখন কিন্তু হুজুরেরাও মানে ডিনাই করে না যে ইসলামী ব্যাংকের ওইটাও সুদ। হুজুরেরাও বলে যে যেহেতু ওরা জাস্ট বলতেছে এটা মুনাফা, আপনি এটা নেন, এবং ওদের একটা ওই রিগ্রেশনের আছে। রিগ্রেশনের হলো যে মানে যে
যে গ্রাফটা যায় আর কি, মানে যে মাঝখানের যে রিগ্রেশন লাইন, সেই লাইনের আশেপাশের কিছু ডটকে ওরা হচ্ছে ওই ইন্টারেস্টে ধরে। যেমন আপনি যদি যান, আপনি যদি 10 লক্ষ টাকা বলেন, তখন দেখা যাচ্ছে যে কারোর ক্ষেত্রে ধরেন 9.71 ধরবে, কারোর উপরে ধরবে 9.67। এইরকম জাস্ট হের ফের কিছু একটা ধরে ওরা বলে যে আমাদের ইন্টারেস্ট রেট একদম স্ট্যাটিক না, এটা ভ্যারি করে, প্রফিটও স্ট্যাটিক না, এটাও ভ্যারি করে, এইটা জাস্ট বলে। কিন্তু ইসলামী ব্যাংক ইনভেস্ট করে সবচাইতে সেফ জায়গা থেকে। আপনি বাড়ি করতে যান, ইসলামী ব্যাংক দিবে। আপনি ব্যবসা করতে যান, ইসলামী ব্যাংকে আর পাবেন না, বুঝছেন? এইসব করে সেখানে গ্যারান্টেড মুনাফা থাকে এবং একটা কনস্ট্যান্ট ফ্লো অফ মানি থাকে, এবং ইসলামী ব্যাংক খুব সহজেই সেগুলো আবার ক্যাপচার করতে হবে এরকম জায়গাতে। এই জিনিসটা কোনোভাবে বাংলাদেশ ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকের সাথে সমস্ত ব্যাংকে কানেক্ট আছে বা বিশ্ব ব্যাংকের সাথে কানেক্ট আছে, ঠিক আছে? তাহলে সেখানে তো আপনার বাংলাদেশ যে কেন্দ্রীয় ব্যাংক যেটা, ওইটা তো সুদ ভিত্তিক সিস্টেমে তাদের সাথে লেনদেন করবে, ঠিক আছে? হ্যাঁ, এবং ব্যাংকের থেকে যে ব্যাংকের যে লেনদেনটা হয়, এখানে সুদ কিন্তু মাসে হয় না ভাই, এখানে লেনদেনটা সুদ ধরায় ঘন্টায় ঘন্টায়। আপনি যদি বেলা 1টার সময় আরেক ব্যাংকের থেকে 50 লক্ষ টাকা নিয়ে আসেন, 1 ঘন্টা পরে জমা দিতে হবে, 1 ঘন্টা সুদ আপনাকে পে করতে হবে। মানে আচ্ছা ইন্দোনেশিয়া ভাই, এই রুলিংটা আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু ইসলাম কিন্তু এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট যে আপনি নিজে সুদ দিচ্ছেন না, কিন্তু আপনি এমন একটা অর্থনৈতিক ব্যবস্থায় আছেন যেখানে সব বিনিময় হয়ে হচ্ছে একটা সুদ ভিত্তিক অর্থনীতির উপর ভিত্তি করে, এবং আপনি যাদের সাথে ট্রেড করতেছেন সবার অর্থনীতি সুদ ভিত্তিক। তার মানে আপনি যা পণ্য গ্রহণ করতেছেন, সেবা গ্রহণ করতেছেন, সবকিছু সুদের উপরে মানে নির্ভর করে। তাহলে ওই কোনো কিছুই তো আপনার মানে এরকম কিছু একটা ছিল না যে আপনার যে কোনো পণ্য বা ব্যক্তির সাথে। আমি জাস্ট আরেকটা উদাহরণ দেই। ধরেন আপনার বাড়ি আরেকটা মানে মারাত্মক ফটো আছে, আমি আপাতত রেফারেন্সটা দেখাচ্ছি না। একটা রাস্তা তৈরি হয়েছে, যে রাস্তাটা তৈরি করতে সরকার ইন্টারেস্টের পারে টাকাটা নিছে। সেই রাস্তার পারে আপনি দোকান দিয়েও খেতে পারবেন না, কারণ সে রাস্তাটা হচ্ছে সুদের পারে বানানো। বুঝতে পারছেন? রাইট কথা এটার বলছেন। এটা reason কি ভাইয়া, যে মানে কেন সুদের এগেইনস্টে ইসলাম এতটা কেন? মানে সবকিছুর এগেইনস্টে ইসলাম একটু বেশি হ্যাঁ, বেশি আমি যদি এটার একটা এক্সপ্লানেশন নিজের মতো করে বলি, সেটা হচ্ছে যে সেই যুগে কিংবা এখনো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বায়োলজিক্যালি আমি একটু বলেন, ডায়মন্ড এবং বিশ্বের যে ব্যাংকিং নেটওয়ার্ক, এগুলো তো মোস্টলি মনে হয় ইহুদিরা নিয়ন্ত্রণ করে এখনো, তাই না? এইটার একটা প্রাচীন ইতিহাস আছে। আপনি যদি খ্রিস্টান আর ইহুদিদের কনফ্লিক্ট দেখেন প্রি ইসলামিক এজে, তখন খ্রিস্টানরাও আপনার ইহুদিদেরকে অ্যাকিউজ করতো যে ওরা হচ্ছে মানে স্লিজি, ওরা ইউজারি করে, মানে টাকার এই মানে ইন্টারেস্টের এগেনস্টে যে ঘৃণা, এটা একটা ইয়ে ছিল যে আপনি মানে আইডিয়াটা এরকম যে আপনি মানুষকে এক্সপ্লয়েট করতেছেন। এই ইয়েটা ইহুদিদের উপর অনেক আগে থেকেই ছিল, ওই মানে ক্রিশ্চিয়ানিটি থেকে, ইসলামের আগেও। তো যেহেতু আপনার ইসলাম আর জুডাইজমের মধ্যে একটা বিরাট কনফ্লিক্ট আছে, এই যে হেট্রেডটা অযৌক্তিক অবভিয়াসলি, কিন্তু এটা ইসলামেও ক্যারি ওভার করছে আর কি। তার মানে আমি যেটা বুঝতে পারতেছি, তাইলে হতে পারে, আমি শিওর না, মুহাম্মদ জাস্ট চাচ্ছিল না যে মুমিন মুসলমানরা ইহুদিদের কাছ থেকে হলো কোন রকমের টাকা পয়সা নিয়ে বিপদে পড়ুক, কিংবা ইহুদিরা লাভজনক করুক। যেমন একটা হাদিস আছে যে, হে মুমিন, তোমার খাবারও যেন কোনো ইমানদারি খায়। তা আপনি যদি কোনো ইহুদির কাছ থেকে টাকা ধার নেন, তাকে যদি সুদ দেন, ইহুদিটা লাভবান হচ্ছে, সেটা আবার ইসলামের জন্য ক্ষতি হবে। হয়তোবা এই অ্যাসপেক্ট থেকেও মুহাম্মদ এইভাবে সুদকে নিষিদ্ধ করে যাতে দেখেন এটা এই ধরনের যে সুদের সাথে যে পাপকে রিলেট করা হয়েছে, সুদের সাথে 4 ধরনের লোককে রিলেট করা হয়েছে। এক হচ্ছে যে সুদের গ্রহিতা, সুদের দাতা, সুদের সাক্ষী এবং সুদের দলিল লেখক। এই 4 ধরনের মানুষের পারে অভিসম্পাত করছে, এবং 1 টাকা সুদ খেলে গুনাহ হয় 72 রকমের গুনাহ হয়। লাস্টের যে গুণাটা মানে 1 2 3 4 করে করে আপনি যদি 72 নম্বর গুণাতে যান, সেই গুণাটা হবে যে আপন মায়ের সাথে জনসম্মুখে 7 বার সেক্স করার সমপরিমাণ। তাহলে এই যে অ্যাবসার্ড লেভেলের যে এটা দিছে, এটা আমি মনে করি যে মুহাম্মদ পিওর হেট্রেড থেকে দিছে। এবং তাদের কোনো ইবাদত কবুল হবে না। যত মুমিন যত ইবাদত করুক, যদি 1 টাকা সুদ যদি পেটে যায়, তাহলে তাদের কোনো ইবাদত কবুল হবে না। এরকম তারা সুবিধা মতো বলে থাকতে পারে। তো সেই হিসাবে বাংলাদেশের সবাই জাহান্নামী, ইভেন সব মুমিন তো জাহান্নামী। একমাত্র উপায় আছে, কেউ যদি এখন যে সুন্দরবনে যায় বসবাস করা শুরু করে জন্মের পর থেকে, এবং সে শুধু মধু টধু এইসব খায় বেঁচে থাকে, তার লেখা সম্ভব আছে সুদ থেকে বাঁচতে, তাছাড়া সম্ভব। হ্যাঁ ভাই, ওইটা কোথায় মুমিন লাফালাফি করে লাভটা কি? বায়োলজিক্যাল ভাই কি বলেন? ওই যে আমার জাস্ট মাথায় এটা আসতো যে আপনার ইয়েটা বললেন না যে সুদ খাওয়া বা এই সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে যদি আপনি জড়িত থাকেন, এটা হচ্ছে আপনার বাজারে গিয়ে বাকিটা নাই বললাম, এটা হচ্ছে আপনার
ও আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আপনার এটা ওই যে মা, পরিপূর্ণ। এটা হচ্ছে আপনার মা ছেলে মুমিনদের জন্য মানে একেবারে হ্যাঁ, মোক্ষম হ্যাঁ, জবাব। একদম। হ্যাঁ, আমি এটা মানে মুমিন যদি কেউ ইনসেস্ট নিয়ে আমার সামনে আসে ওরে তো একদম ধুয়ে পাঞ্চে করে। ওয়েলকাম ব্যাক ফারাজ ভাই। আশা করি আপনার মানে ইয়াটা ফেভারিট শেষ। টপিক ইনসেস্টের কথা শুনে আবার ব্যাক করলাম আজকে। মানে মুমিনরা যে ইনসেস্ট নিয়ে এখন আর কথা তেমন বলে না। কিন্তু সেদিন তো মোটামুটি আমার সাথে একবার মুশফিক মিনারের সাথে উঠেছিল যে মুশফিক মিনার যখন আমারে বলছে যে ইনসেস্ট, কারণ আমি কথা ইসলাম ইনসেস্ট দিয়া ভরপুর। মবি মোহাম্মদ ফুবুরের সাথে শুয়ে রয়েছে, খালার সাথে শুয়ে রয়েছে, ভাস্তিরে বিয়ে করা, মামিরে বিয়ে করা, চাষিরে বিয়ে করা, সব কিছু আইস করে দিচ্ছেন। ইভেন সামহাও ভাবে ওই যে নিজের মেয়ের ওই যে আগের ধর্মে থাকাকালীন বায়োলজিক্যাল মেয়েরাও ইসলামে বিয়ে করা যায়। I want to show you something. এটা একটু দেখেন। ওকে, নিজের মায়ের সাথে বয়সের পার্থক্য কি? বিবির সাথে বয়সের পার্থক্য 16 বছর। তার মা তার থেকে 21 বছরের বড় আর তার বিবি তার থেকে 16 বছরের বড়। এটা সে মা মরার পর নতুন একটা মা খুঁজে নিছে আর কি। এটা কি? খাদিজা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি। 25 আর 40। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ফারাজ ভাই, ভালোই হয়েছে। তাহলে মোহাম্মদের মনে হয় মম আপনারা যেটা বলতেছিলেন অ্যাবাউট সুদ নেওয়ার ব্যাপারে মম যেটা বলে গেছে যে কে জানি ওয়াশরুমে আছেন, একটু মিউট করে জীবন ভাই ওয়াশরুমে দেন বলেন। কাছে। Thank you. হ্যাঁ, করছি। কেউ যদি সুদ না দেন তার মাদারের সাথে একটা ইনসেস্টের রিলেশনশিপ আছে বলতেও মানে ডিসকাশন। হ্যাঁ, এবং সেটা জনসম্মুখে ভাই, এমন না যে লুকায়িত ভাবে, এটা জনসম্মুখে। ধরেন ফার্ম গেটে। এনিহাউ বাট এটা ধরেন কেউ যদি সুদের সাথে সুদ নিলে যদি এটা হয়, এনিওয়ান স্টার্টিং ইন স্কুল কলেজ আর ইউনিভার্সিটি, এখন তো সব ব্যাংকেই দেওয়া হয় রাইট। আপনি যখন ইয়েটা দিবেন, তাদের যখন স্যালারিটা দিবেন, ফিটা দিবেন, স্কুল ফি, কলেজ ফি, ইউনিভার্সিটি ফি যখন দিবেন, কোথায় দিবেন? তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিবেন। আপনি যদি চাকরি করেন, আপনার স্যালারিটা কোথায় আসবে? আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। আপনি কোনো কিছু কিনবেন, একটা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, এনিথিং, কোথায় যেতে হবে? আপনার ব্যাংকে যেতে হবে। দেন হোয়াট? আপনি তো মানে সে পড়াশোনা করছে, সুতরাং হচ্ছে সে তার ইসের সাথে আনলেস আর আনটিল সে মাদ্রাসা তো মনে হয় এখন ব্যাংক অ্যাকাউন্ট। ইভেন ধরেন যদি আপনি এই এই যে ট্রান্সপারেন্ট দাড়িওয়ালাটা কি জানি আহসানুল্লাহ না কি জানি ওটার নাম, আহমদুল্লাহর ওই হিসাব ভিক্ষার ফান্ডে ভিক্ষা দিবেন, কোথায় যাবে? তার মোস্ট প্রবাবলি তার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। সো হ্যাঁ, ইজি ডুইং ইনসেস্টেড রিলেশনশিপ রাইট নাও। অ্যাট লিস্ট সেইটার থেকে তো অনেক বেশি, কারণ 1 টাকা খাইলেই ওই যে 70টা গুনার মধ্যে লাস্টের গুণা জনসম্মুখে, তাও আবার 7 বার। তাহলে সে যদি জীবনে যদি ধরেন 10 টাকাও খায় থাকে, তাহলে অলরেডি জনসম্মুখে 70 বার জিনার পরিমাণ গুণা সে নিয়ে নিছে। তো ঠিকই বলছেন ফারাজ ভাই, এরকমই আর কি। ওকে, আপনাদের যদি শেষ হয় দেন অন্য কাউকে নেন বা সামথিং। নামহীন অনেকক্ষণ ধরে আছে, অ্যাড করবো ভাই। আচ্ছা জীবন ভাই, আপনার কি অ্যান্সার পেয়েছেন আচ্ছা। আপনি? যে আমি এতটুকু বিষয়টা জানতেছিলাম যে যে মুমিন কোন মুমিনই দেখা গেছে যে সুদের বাহিরে কেউ নাই, ঠিক আছে? তাহলে সুদের বাইরে যেই বাচ্চাটা জন্মও হয়নি ভাই, যে বাচ্চাটা জন্মও হয়নি সেও সুদের বাইরে নাই, বুঝছেন? সেও সুদের তাহলে বাইরে। এত লফন জফর কইরা মানে এত হইচই কইরা মুমিন দাবি করে তো লাভটাই। এখানে কিন্তু আরেকটা জিনিস প্রমাণ হয়। যে আল্লাহ খুবই অদূরদর্শী ছিল। সে জানতো না যে সে মানে আজ থেকে 1300 বছর পরেই কোন মুমিনকে পাবে না যে আর সুদের সাথে রিলেটেড নাই। মানে আল্লাহ এখন জাস্ট আসমানে বসে হাই হুতাশ করতেছে যে না তোদের ইবাদত আমি কবুল করতে আসছি না, তোরা নামাজ পড়তেছিস ঠিক কিন্তু কবুল হচ্ছে না। আমি এমন একটা বিধান আগে কয়েছি, এখন আবার মোহাম্মদও বাইছে না যে মানসুখ করে দিব, বুঝছেন? এটা এই সুযোগ আবার আল্লাহর হাতে নাই। তো এনিহাউ, জীবন ভাই ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, বিদায় জানাচ্ছি তাহলে। হ্যাঁ।